actor network theory, a material semiotic theory of social action। এটি একটি সিমিওটিক থিওরি এবং সোশ্যাল অ্যাকশন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ একটি সোসাইটাল কনসেপ্ট এটি। এটি ডেভেলপ করেছিল কি কিছু সোশিওলজিস্ট, যারা সমাজতত্ত্ববিদ নিয়ে কাজ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রুনো লেচিওর, মাইকেল ক্যালম এবং জন লক। তারা একটা সেন্টার করেছিল, আর সেই সেন্টারটার নাম ছিল দি সোশিওলজি, দি ইনোভেশন অ্যাট দ্য ইকোলি ন্যাশনাল সুপেরিয়র ডেস মাইন্স দি প্যারিস ইন দ্য আর্লি 1980s। কেন করেছিল এই প্রতিষ্ঠানটি এবং এই যে থিওরিটি? অ্যাজ এ মিনস অফ এক্সপ্লেনিং the conditions for the emergence of innovation। সোসাইটিতে থাকাকালীন আমাদের অনেক কিছু উদ্ভাবনী, অনেক কিছু নতুন কিছু সৃষ্টি হয়। তো সেই এমার্জেন্স অফ ইনোভেশনটাকে দেখানোর জন্য তারা এইরকম একটা থিওরি করেছিল, যার নাম হচ্ছে অ্যাক্টর নেটওয়ার্ক। এটি একটু জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। ইট ইজ ক্যারেক্টারাইজ, এর মেন ফিচার হচ্ছে, এর মেন বৈশিষ্ট্য হচ্ছে বাই ইটস ট্রিটমেন্ট অফ পিপল। কেমন করে মানুষকে ট্রিট করা হয়, ডিল করা হয়। শুধু মানুষ নয়, যখন আমরা মানুষের পাশাপাশি যে কোনো জিনিস, যে কোনো ধারণা, সবকিছু কেমন করে অ্যাজ অ্যাক্টেড, recognizing that all three are capable of initiating and sustaining an action। যে কোনো ঘটনা, যে কোনো মুহূর্ত, যে কোনো কাজ, এই সব কিছুর ক্ষেত্রে একটা নতুন উদ্ভাবনী এবং কন্ট্রোল করে রাখা, এবং কোনো কিছু নতুন যখন সৃষ্টি হচ্ছে এবং সেই সৃষ্টির ধারাটাকে বজায় রাখা, এই প্রত্যেকটা ক্ষেত্রে এই তিনটি ফ্যাক্টর রয়েছে: পিপল, থিংস অ্যান্ড আইডিয়াস। এছাড়া এরা বলছে, এটা হচ্ছে emphasizes that actants are incapable of performing most actions by themselves। কিছু কিছু অ্যাক্টেন্ট আছে যারা অক্ষম, যারা কোন রকম কাজ করতে তারা সক্ষম নয়, বাট রিকোয়ার দ্য সাপোর্ট অফ এ নেটওয়ার্ক। তারা নিজে করতে না পারে না বলে তখন তাদের প্রয়োজন হয়ে থাকে আরো বাহিরের কারোর সাপোর্ট। অর্থাৎ জাস্ট লাইক কিছু কিছু সমাজের এমন জিনিস থাকে যারা হচ্ছে হ্যান্ডিক্যাপের মতো, তারা নিজের কাজ নিজে করতে পারে না, তাদের অন্যের সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। সেদিন বলা হয়েছে কিছু কিছু অ্যাক্টেন্ট থাকে, তাদের প্রয়োজন আছে, রিকোয়ার সাপোর্ট অফ এ নেটওয়ার্ক অফ আদার অ্যাক্টেন্ট। সিমিলারলি অ্যাক্টেন্টস আর নিডেড টু কিপ নেটওয়ার্ক গোয়িং। Perhaps the most striking use of this type of thinking, এইরকম ভাবনা যে মানুষ as a human being they are not a or an individual, তারা শুধু যে ইন্ডিভিজুয়াল সোশ্যাল বিং নয়। সোসাইটিতে থাকতে হলে একটা ইন্ডিভিজুয়াল তার কোনো ভ্যালু থাকে না যদি না সে আদার ইন্ডিভিজুয়ালের সাথে, আদার ব্যক্তির সাথে কানেক্টেড থাকে। So, perhaps the most striking of this use of thinking, use করেছিল প্রথম দিকে ডাচ আর্কিটেক্ট, একজন নেদারল্যান্ডের একজন আর্কিটেক্ট, তার নাম হচ্ছে রেম কোলহাস ডেরিয়াস। ডেরিয়াস নিউ ইয়র্ক ইন 1994। 1944 সালে রেম কোলাস ডেলিরিয়াস নিউ ইয়র্কের যিনি তার বাসিন্দা ছিলেন 1994।
which in apparent ignorance of actor network theory, যদিও ওটা ওরকম কখন কোনো ভাবনা হয়নি যে এটাকে বলা হবে actor network theory, produced a striking account of the development of New York, which claimed just three things were crucial to its present day look: the laying out of the city grid, number one, the inventor of the elevator, and the building code restriction with regard to the casting of shadows. তো সেখানে নিউ ইয়র্কে তিনটি নতুন ইনোভেশনটাকে দেখানো হয়েছে, যার মাধ্যমে তার মতে অর্থাৎ রেন কোলাস ডেলিরিয়াসের মতে যে একজন মানুষ বা একটা সোসাইটির বিং হিসাবে সে কিছু নেটওয়ার্কের সাথে সম্পর্কিত, যেই নেটওয়ার্কটি মানুষের জীবনটাকে ইজি করে তোলে। অ্যাক্টর নেটওয়ার্ক থিওরি এটাই বলতে চাইছে যে ইভেন ম্যান, ইভেন এনি ম্যান, ইভেন এনি অ্যান ইনসিডেন্ট, কোনো ঘটনা, ওগুলো অ্যাজ এ সেল, মানে শুধু ওটা, তার কিন্তু একটা সোসাইটিতে ভ্যালু নেই। সে যখন কানেক্টেড থাকে তার আদার জিনিসের সাথে, তখন তার ভ্যালু থাকে। তার যদি ক্রিয়েটিভিটি থাকে, তার যদি কোনো সত্তা থাকে, যে সত্তার মাধ্যমে সে তার কার্য সম্পাদিত করে, তো তার সেক্ষেত্রে তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আরো বেড়ে যায় যখন সে নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। যেমন বলছে যে তখন প্রেজেন্টে নিউ ইয়র্ক সিটিতে তখন নতুন সৃষ্টি হয়েছিল সিটি গ্রিড। সিটি গ্রিড বলতে বলা হয়েছে আচ্ছা, আমরা যখন একটা ক্রিকেট ম্যাচ দেখি তখন দেখা যায় না, বা গুগল ম্যাপ দেখি, গ্রিড ভিউ হচ্ছে এমন একটা ভিউ যেখানে আমরা অ্যাকিউরেট ঘরটাকে দেখতে পাই না, বাট আমরা সেখানে প্রপার দেখতে পাই যে দেয়ার ইজ এ রোড, there is a very narrow road, there are some buildings, okay, there are some buildings, there are some ponds, lake. So এই যে ভিউটা, এই ভিউটা জাস্ট লাইক আমরা আগেকার দিনে দেখবে ওই জমিনের একটা থাকতো, যারা জমির মাপঝাপ করতে যেত তাদের একটা ওই এলাকার একটা চিত্র থাকতো, যেই চিত্রের মাধ্যমে তারা কোন ব্যক্তির কোন জমি, কোন রাস্তার কোন দিকে কত নম্বর খতিয়ানে সব বিচার করতে পারে, তাই না? তো এখানে ওদের নিউ ইয়র্ক সিটিতে প্রথম এই সিটি গ্রিড ভিউ এর ইনিশিয়েটিভ নেওয়া হয়, বা নতুন এরকম একটা সিস্টেম চালু হয়। তো যেটা বলেছে যে মানুষকে খুব হেল্প করেছে। নাম্বার ওয়ান, আমরা এলিভেটর তো সবাই চিনি, ট্রেনের স্টেশন থেকে শপিং মলে সব জায়গায় এই এলিভেটর ইউজ করা হয়, মানে সিঁড়ি সিঁড়ি ওই চলন্তবান সিঁড়ি, এসকেলেটর যেটাকে আমরা বলছি। তো এটাও একটা মানুষের জীবনে একটা বড় একটা প্রভাব রয়েছে। মানুষকে অ্যাক্টিভিটি তাই করতে হচ্ছে না, মানুষ যারা হ্যান্ডিক্যাপ তারা করতে পারছে না, হেঁটে যেতে পারছে না, ওরা হেঁটে যেতে পারছে, তারা নর্মালি চলে যেতে পারছে। The building code restrictions with regard to the casting of shadow, এরকম আরো কিছু, যেমন একটা টেকনিক্যাল একটা টার্ম বলছে যে বিল্ডিং কোড রেস্ট্রিকশন, প্রবাবলি এটা ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে দেখানো হয়েছে। এইরকম তিনটি সে দেখিয়েছে যে যার মাধ্যমে এই তিনটি নিউ ইয়র্ক সিটিতে প্রেজেন্ট ডেতে একটা ক্রুশিয়াল রোল প্লে করেছে। তো ঠিক এটা একটা জাস্ট একটা এক্সাম্পল। ঠিক তেমনি করে অ্যাক্টর নেটওয়ার্ক থিওরি বলছে, মানে এখানে হচ্ছে প্রাথমিক একটা কনসেপ্ট, এবং সেখান থেকে আমাদের এই ব্রুনো ল্যাটোর, মাইকেল ক্যালম, জন ল, এরা বলেছে একটা সোসাইটির মধ্যে উই হ্যাভ প্লেন্টি অফ অ্যাক্টেন্স, জাস্ট লাইক মানুষ হতে পারে, জিনিস হতে পারে, আইডিয়া হতে পারে। তো এই সমস্ত অ্যাক্টেন্টগুলি অনেক সময় নিজে অপারক, তখন তাদেরকে সাহায্য করার জন্য অন্যান্য অ্যাক্টেন্ট এগিয়ে আসে। তো সেই অন্যান্য অ্যাক্টেন্ট এগিয়ে আসার পরে সেটা একটা ভালোভাবে কাজ করে। জাস্ট লাইক একটা ফ্যাক্টরিতে একজন মালিক, একজন কর্মচারী, একজনই ছিল, তাহলে ওর প্রোডাকশন, ওর সেলিং, ওর ফ্যাক্টরি ডেভেলপমেন্ট
যেভাবে হবে, যখন সেটা তখন নেটওয়ার্ক সিস্টেমটা করবে, তখন তার নিজের ক্ষমতা হয়তো নিজে হয়তো বয়স হচ্ছে, সে কিন্তু এটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, নিজে করছে না কাজ কিন্তু বাকিদের কাজ করছে, এটা নেটওয়ার্ক থিওরি বলে নিই। তো অ্যাক্টর নেটওয়ার্ক থিওরির প্রাথমিক যদি আমরা ডিকোড করি, যদি পয়েন্ট আউট করি, এক হচ্ছে এটি একটি সোশ্যাল থিওরি, ঠিক আছে, সামাজিক থিওরি। এখানে এখানে অ্যাক্টেন্স আর ডিপেন্ডেন্ট আপন আদার্স, মানে অ্যাক্টেন্ট গুলি অন্যের উপর ডিপেন্ড করে। তার মানে কি, অ্যাক্টেন্ট মানে হতে পারে এনি ম্যান, হতে পারে এনি এনিম্যাল, হতে পারে এনি প্রোডাক্ট, হতে পারে এমনকি এনি আইডিয়া হতে পারে। একটা ম্যান, সে আরো কিছু মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছে, সেই মানুষগুলো হচ্ছে অ্যাক্টেন্ট, ঠিক আছে, এবং এও বেঁচে আছে, এও বেঁচে আছে, এটা মিথস্ক্রিয়ার ভাবে। সো অ্যাক্টর নেটওয়ার্ক থিওরি তারা মেইনলি বলতে চাইছে যে অ্যাক্টেন্ট রিকগনাইজিং দ্যাট অল থ্রি, মানে এখানে এই যে তিনটা জিনিসের কথা বলছে, এই যে পিপল, থিংস, আইডিয়াস, ক্যাপাবল অফ ইনিশিয়েটিং অ্যান্ড সাস্টেনিং অ্যান অ্যাকশন, তারা একটা কাজ শুরু করতে পারে এবং সেই কাজটাকে ধরে রাখতে পারে। এখানে কিছু কিছু অ্যাক্টেন্ট থাকে যারা হচ্ছে ইনক্যাপাবল অফ পারফর্মিং মোস্ট অ্যাকশন বাই দেমসেলফ, তাদের দ্বারা, তখন তাদের প্রয়োজন থাকে সাপোর্ট অফ এ নেটওয়ার্ক অফ আদার অ্যাক্ট, অন্যান্য অ্যাক্টেন্টের প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ মানুষ একটা টাইম নিজে কাজ করতে পারতো, বাট সামহাউ এখন তার কাজ করার ক্ষমতা নেই, বা হয়তো মানুষ যে নিজে কাজ করে না, বাট নিজে কাজ করার অক্ষমতার জন্য সেও বেঁচে আছে, সেও হারিয়ে যায়নি, কিন্তু সে কিছু কর্মচারী নেই। একজন মানুষ, সে নিজে রান্না বান্না করতে পারে, সেও খেতে পাচ্ছে। একজন মানুষ সে নিজে রান্না বান্না করতে পারে, সে কি খেতে পাচ্ছে না, সেও খেতে পাচ্ছে। সে টাকা দিয়ে কোনো এক কর্মচারীকে রেখেছে। তো এই যে অন্যকে দিয়ে কাজ করে তার যে কাজটাকে নিচ্ছে, এটাই হচ্ছে অ্যাক্টর নেটওয়ার্ক। মানুষ সোসাইটিতে, মানুষ কেন, অন্যান্য জীব এরকম অ্যাক্টর নেটওয়ার্ক থিওরির মাধ্যমে বুঝা গেছে? বন্ধু বুঝতে পারছো? তাহলে কি হলো, অ্যাক্টেন্টস আর নিড টু কিপ নেটওয়ার্কস গোয়িং, এরকম ভাবে একটা নেটওয়ার্ক কন্টিনিউ হবে চলতে। নেক্সট আসো, অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়াল। অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়াল, তো এটি হচ্ছে একটা মডেল ডিস্টিংশন প্রপোজড বাই ফ্রেঞ্চ ফিলোসফার, এবং এটি দুটো আলাদা, অ্যাকচুয়াল একটা, ভার্চুয়াল একটা। এই থিওরিটা ফরাসি দার্শনিক জাইলস ডিলিউজের দেওয়া। জাইলস ডিলিউজের এরকম একটা কনসেপ্ট আমরা একটু আগে করে এলাম, অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ, কন্ট্রাডিক্টরি। আমরা গত ক্লাসে আলোচনা করেছি অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ, ঠিক তেমনি করে আজকে যে কনসেপ্ট আলোচনা করছি অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়াল, দুটো কন্ট্রাডিক্টরি, দুটো পারস্পরিক সম্পর্ক। সো তিনি ইউজ করেছেন এই অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়ালকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর দ্য প্রবলেমেটিক রিয়েল পসিবল ডিস্টিংশন মোর কমনলি ইউজড ইন ফিলোসফি। তিনি সম্ভবত একেবারে বাস্তবিকভাবে, সহজভাবে এই দর্শন যে শাস্ত্রে এই ব্যবহৃত দুটি টার্মকে খুব সহজ করে ব্যাখ্যা করেছেন। The possible is a bad concept according to Deleuze, because it presupposes that everything that is real must also be possible, which rules out a great number of conceptual inventions concerning them to ontologically lesser category of the unreal or impossible. And it is unable to explain why that which is possible has not already come into being. অর্থাৎ তিনি অ্যাকচুয়াল বোঝাতে গিয়ে তিনি বলছেন যে যেটাকে আমরা পূর্বে অনুমান করেছি,
প্রিসাপোজ, যেটা হচ্ছে বাস্তবিক রিয়েল। রিয়েল মানে কি, ওটা করা সম্ভব, মাস্ট বি পসিবল, মাস্ট বি পসিবল টু ডু। তার মানে এমন কিছু হতে পারে যেগুলো কিন্তু যেটা পসিবল, যেটা রিয়েল, সেটাই তো অ্যাকচুয়াল। তার মানে এটা বোঝাচ্ছে আমাদের মাথায় যখন কোনো কনসেপচুয়াল ইনভেনশন করছি, কোনো ধারণা তৈরি করছি, তাহলে ওটা কি অ্যাকচুয়াল? সেক্ষেত্রে কিন্তু বলছি যে সেটা তখন মনে হচ্ছে ওটা তো ভার্চুয়াল পড়ে যাবে। অ্যাকচুয়াল যেটাকে আমরা ধরতে পারছি না, অকারে দেখতে পাচ্ছি না, যেটা আমার পসিবল হচ্ছে না, তাই তিনি বলছেন কনসাইনিং দেম অন্টোলজিক্যালি লেসার ক্যাটাগরি। তাহলে ওরা নিম্ন ক্যাটাগরি বলে, কিন্তু দেখা যাবে যে মানুষের কৃতকর্মের থেকে ভাবনার গুরুত্ব বেশি। তো সেই ক্ষেত্রে অন্টোলজিক্যালি যদি দেখি, তাহলে এটাকে বলা হবে যে আনরিয়েল, মানে এই কনসেপচুয়াল ইনভেনশনকে লোকে বলতে পারে আনরিয়েল, ইম্পসিবল বলতে পারে। তাই ডিলিউজ বলছেন both the actual and the virtual are fully real, অর্থাৎ দুটোই হচ্ছে রিয়েল। আমরা ভার্চুয়াল কেও যে ফলস বলছি তা না, ভার্চুয়ালও রিয়েল, অ্যাকচুয়ালও রিয়েল। দ্য ফরমার, তবে অ্যাকচুয়ালটা প্রথমটার হচ্ছে একটা কংক্রিট অবস্থান, মানে যাকে আমরা টাচ করতে পারি, একটা ফিজিক্যাল একটা রূপ রয়েছে অ্যাকচুয়ালি, while the later does, যেটা ভার্চুয়াল বলছি, যেমন হচ্ছে কনসেপ্ট ভাবা, তো এটা ওই কংক্রিট নয়, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বাট ইট ইজ নো লেস রিয়েল, তবে এটা কোনোভাবে কোনো কম নয় ফর দ্য ফ্যাক্ট। ওকে, দ্য ইম্পর্টেন্স অফ দিস ডিসটিংশন can readily be seen by giving thought of the state of being of an idea. যেমন হচ্ছে ইনস্ট্যান্টলি আমার মাথায় একটু এলো যে যদি সুইচটা বন্ধ না করি তাহলে আমার আয়রন হিট হয়ে আমার জামাটা পুড়ে যাবে, তাই না? তো এই যে মাথায় আসা এই ধারণা, ইট মে অনলি এক্সিস্ট ইন আওয়ার হেড, ওটাও তো আছে, ওটাও তো রয়েছে, যে অবাস্তব তো বলতে পারি না। সো ইট মে অনলি এক্সিস্ট ইন আওয়ার হেড অর অন পেপার, কোনো টেক্সট বইতে থাকতে পারে, বাট ইটস ইফেক্টস আর ফুললি রিয়েল। কিন্তু সেই ধারণাটাকে যখন আমরা ব্যবহার করি তখন রিয়েলি ওটা ওয়ার্ক করে। So, and may also be fully actual, এবং বাস্তবিক কি, ঠিক বলছি তো? তার মানে আমরা বলতে পারি যে ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল এরা দুজনই হচ্ছে রিয়েল, দুটোই হচ্ছে রিয়েল। একটা হচ্ছে কংক্রিট স্টেপে থাকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল, আরেকটা হচ্ছে ভার্চুয়াল, অর্থাৎ যেটা at the moment is not present in concrete step, rather it is in some other form, just like হতে পারে বইয়ের পেপারের কোনো লাইন হিসাবে, বা হয়তো কোনো অডিও ভয়েস হিসাবে, বা হয়তো মেমোরির মধ্যে চলন্ত একটা ইমাজিনেশন। Initially treated as an esoteric distinction of interest only to specialists in the field of ontology, since the advent of computer games and more especially the internet, the distinction has become very important because it allows that what is seen or experienced on screen is still real even if it is not actual. So, একটু ব্যাখ্যা করা যাক ডিটেইলে। এসোটারিক মানে বলতে আভ্যন্তরীণ, অর্থাৎ একটা ইনবিল্ট, আভ্যন্তরীণ একটা পার্থক্য রয়েছে। এবং বিশেষ করে যারা অন্টোলজি, অন্টোলজি মানে তত্ত্ববিদ্যা, অর্থাৎ যারা কনসেপ্ট নিয়ে কাজ করে, set of concept categories in the subject area of domain that shows their properties and relations between them.
মানে কোনো মানুষের অস্তিত্ব নিয়ে, কোনো ব্যক্তির তার সত্তা নিয়ে যখন কোনো শিক্ষা করা হয়েছে, কোনো স্টাডি করা হয়, ওটাকে অন্তর্ভুক্ত করছে। তো বলছে এই অ্যাকচুয়াল এই ভার্চুয়াল এই প্রসঙ্গ আসতে শুরু করেছে কখন, যখন আমরা কম্পিউটার গেম নিয়ে শুরু করেছি, ইন্টারনেট যখন এসেছে, তখন আমরা এটাকে ভালো করে বুঝতে পেরেছি। এর আগেও ছিল এই জিনিসটা অ্যাকচুয়াল ভার্চুয়াল, ঠিক আছে, কিন্তু যখন এই কম্পিউটার গেম, যখন ইন্টারনেট আসে, এই পার্থক্যটা কিন্তু খুব ইজিলি খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন? কারণ এই পার্থক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হোয়াট ইজ সিন, যা আমরা দেখছি অর এক্সপিরিয়েন্স করছি অন দ্য স্ক্রিন, রেকর্ডিং করে বা কোনো পর্দায় দেখছি, এগুলো কিন্তু সবটা ফেক নয়, রিয়েল। অ্যান্ড ইভেন ইফ ইট ইজ নট অ্যাক্টুয়াল, যদিও আমি দেখছি যে শাহরুখ খান নাচছে, তো শাহরুখ খানের নাচাটা আমি অবাস্তব বলতে পারি না, ও নাচছে অ্যাকচুয়াল, এবং সেটা এখানে প্রদর্শিত করছে, সে ভেতরে নেই, বাট তার একটা অবয়ব এখানে রয়েছে। তো এই জন্য এটা ভার্চুয়াল, রিয়েল নয়। এটা রিয়েলি, বাট নট দ্যাট মাচ রিয়েল। এটা হচ্ছে তাকে একটা অডিটোরিয়ামে বসে, ঠিক আছে? এখানে একটা ইনোভেশন, এটা একটা টেকনিক্যাল টার্ম। তো এখানে প্রাথমিকভাবে বোঝার চেষ্টা করো অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল এটাই। অ্যাকচুয়াল মানে হচ্ছে আমরা এমন কিছু করছি, ভাবছি ভাবছি এবং সাথে করছি, এবং যেটা প্রদর্শিত করছে, দেখতে পাচ্ছি, যেটা হওয়াটা রিয়েল লাইফে পসিবল ওয়েতে ঘটছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল। আর যেই ভাবনাটা মানুষের মাথার মধ্যে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি, কোনো ফিলিং হতে পারে, যা কিছু হতে পারে, এগুলো সব হচ্ছে ভার্চুয়াল। আর এই ভার্চুয়ালটাই আধুনিক জগতে সম্ভব হয়েছে প্রেজেন্ট করার জন্য, আমাদের সামনে ঘটতে, আমরা ঘটতে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই ভিডিও গেম এবং ইন্টারনেট। অর্থাৎ আগেকার সময়ে ভার্চুয়াল ছিল, বাট উই আর নট এবল টু সি, আমরা দেখতে পাইনি, শুধুমাত্র অ্যাকচুয়ালটাকে দেখেছিলাম। বাট রাইট নাও উই আর সিইং অ্যাকচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্চুয়াল। তো এখানে অ্যাকচুয়াল ভার্চুয়াল দুটো সম্পূর্ণ অপোজিট নয়। অ্যাকচুয়াল মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ঘটছে, ভার্চুয়াল মানে ওটাও ঘটছে, বাট রিয়েল টাইমে লাইভ মোমেন্টে আমরা সেটাকে কোথাও দেখতে পাচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না। যেমন যখন ভিডিও স্ট্রিমিং হয়, লাইভ স্ট্রিমিং হয়, যখন ক্রিকেট খেলা চলছে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। তো যখন আমি দেখছি, যেখানে দেখছি, যার উপরে দেখছি, মোবাইল স্ক্রিনে হতে পারে, ল্যাপটপে হতে পারে, বা টিভি স্ক্রিন বা সিনেমা পর্দায় হচ্ছে, ওটা একটা জারিয়া বা মাধ্যম, যেখানে তাকে তার রেপ্লিকা হিসেবে দেখছি। তো এটা যে ঘটছে আমাদের কাছে একটা ভার্চুয়াল একটা ভার্চুয়াল জিনিসটা হচ্ছে আমরা ভার্চুয়ালি দেখতে পাচ্ছি। আর তার মানে ভার্চুয়াল মানে হচ্ছে সম্পূর্ণভাবে এটি কোনো ফেক নয়। না, এক কথায় ভার্চুয়াল কথার অর্থ হচ্ছে একটা অপার্থিব, যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেপ্লিকা, ভার্চুয়াল হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটা রেপ্লিকা হচ্ছে ভার্চুয়াল। হ্যাঁ, জাস্ট লাইক কপি, কপি। হ্যাঁ, ওকে। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি স্যার, আপনি যে পড়াচ্ছেন তাহলে স্যার এটা তো ভার্চুয়াল। আমরা হ্যাঁ বর্তমান ভার্চুয়াল মোডে রয়েছি। আপনি, আমি যে এখানে পড়াচ্ছি ভার্চুয়াল, অ্যাকচুয়াল মোডে পাচ্ছে এখানে দুজন যারা বসে আছেন, ওরা অ্যাকচুয়ালি পাচ্ছে, আপনারা আমাকে পাচ্ছেন বা এদেরকেও পাচ্ছেন ভার্চুয়াল। বোঝা গেছে? ঠিক আছে। এই টার্ম দুটো থেকে কোনো অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছেন? না না স্যার, ঠিক আছে। বাকিরা বাকিরা হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? বেশ, এগোচ্ছি। পিনাকি বাবু, স্যার। আমাদের অনিন্দ, ও কিন্তু সেট বলুন। কোয়ালিফাই করেছে। ও
মানে যেটা ট্রু বেঙ্গলি যে তার নাম দেওয়া রয়েছে, ও অনিন্দ, হ্যাঁ, অনিন্দ। ও নেট কোয়ালিফাই করেছে, সরি সেট কোয়ালিফাই করেছে, ভালো নাম্বার পেয়েছে, স্যার পেপার 1 থেকে 70 পেয়েছে আর পেপার 2 থেকে 100 পেয়েছে। ও জেনারেল ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই 170, করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। 170। হ্যাঁ 170 পেয়েছে ও। আর স্যার কৃষ্ণেন্দু? কৃষ্ণেন্দুর এবারে হয়নি, কৃষ্ণেন্দু বাবুর এবারে একটু জন্য থেকে গেছে, আসলে উনি পেপার 1 থেকে গুরুত্ব দিয়েছিলেন না, তিনি তো আমাদের পেপার 2 কোর্সটা অনেকদিন আগে থেকে যুক্ত ছিলেন, পেপার 1টা আমাদের কোর্সটা হুম করেছিলেন না, এবং কোর্সও হুম হুম করেননি হুম এবং হুম ক্লাস তিনি করেছিলেন না বলছিলেন, তো সেই জন্য হুম হুম পেপার হুম। 1টা অনেকটা কমে গেছে, তাই তিনি পারেননি এবারে। তাহলে পেপার 2 তে কিন্তু ভালো রেজাল্ট করেছে উনি, কত 110 না কত আচ্ছা, টাকা পেয়েছিলেন। তো দেখা যাক এবারে তুমি কেমন করেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। আপনারা হুম রয়েছেন, আপনারাও করবেন অবশ্যই ভালো ফল। আমি মানে যারা রেগুলার করছেন, আমি ডেফিনেটলি বলতে পারি আপনারা অনেকটা পজিটিভে আছেন। যারা হয়তো রেকর্ডিং এ ডিপেন্ডেন্ট করে আছে, আমি বলতে পারছি না তারা কতটা কি করছে, আমি এখানে বুঝতে পারছি তারা কতটা এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। ওকে, চলে আসি পরবর্তী এই কনসেপ্টটা। আপনাদের যখন আমি পড়িয়েছিলাম লিটারারি ক্রিটিসিজম বা থিওরি যখন অংশ, আমি স্বল্প হলেও আইডিয়া দিয়েছিলাম। অ্যাফেক্টিভ ফ্যালাসি যখন নিউ ক্রিটিসিজম পড়িয়েছিলাম তখন বলেছিলাম। সো নিউ ক্রিটিসিজমে একটি অন্যতম ধারণা হচ্ছে অ্যাফেক্টিভ ফ্যালাসি, অর্থাৎ এটি একটা ত্রুটি। ফ্যালাসি মানে হচ্ছে আমাদের কিছু ভুল বা ত্রুটিকে বলা হয়। সো এটি একটা এমন একটা ভুল, সাহিত্য যখন পড়তে গিয়ে এই ভুলটা আমরা সচরাচর করে থাকি, ঠিক আছে। তো এই ভুলটা কি ভুল বলছে, নিউ ক্রিটিসিজমের একটা অন্যতম ধারণা হচ্ছে এই অ্যাফেক্টিভ ফ্যালাসি। ইন এ ফেমাস পেপার, একটা বিখ্যাত একটা আর্টিকেলে এটি এই কনসেপ্টে প্রকাশিত করেছিল দুই বন্ধু মিলে। কে কে? উইলিয়াম কে উইনস্যাট এবং মনরো বা মুনরো ডি পিয়ার্সি। এই দুজন মিলে তাদের একটা টেক্সট ছিল, তার নাম ছিল দ্য অ্যাফেক্টিভ ফ্যালাসি। 1954 এই টেক্সটে, এই পেপারে রাদার তারা এই কনসেপ্টটি প্রদান করেছে। তো এই কনসেপ্টটি কি? দ্য ওয়ে এ ওয়ার্ক অ্যাফেক্টস ইটস রিডার, whether it makes us laugh, cry, bored, etc., is not a valid source of critical judgment about a text's relative worth as literature. বলছে একটি টেক্সট আপনি পড়লেন এবং সেই টেক্সটটি পড়ে আপনি প্রচন্ড হাসছেন বা প্রচন্ড কাঁদছেন বা প্রচন্ড বিরক্তি বোধ করছেন। এবারে আমি ওই টেক্সটটা না পড়ে আপনার অনুভূতিটাকে দেখলাম, বাহ দারুণ তো টেক্সটটা, এত হাসছে মানে নিশ্চয়ই কমেডি কোনো টেক্সট হবে, এত কাঁদছে মানে নিশ্চয়ই ট্র্যাজেডি একটা টেক্সট হবে। তো আমি ডাইরেক্ট টেক্সটটাকে না পড়ে আপনার রেসপন্সটাকে গ্রহণ করে নিয়ে আমি দেখে ভাবতে লাগলাম। তো এইরকম যদি জাজমেন্ট করি তো ওটা বলে অ্যাফেক্টিভ ফ্যালাসি। মানে কারণ মুক্তি পাইলে টেক্সট শুনছি বা কোনো টেক্সট শুনছি, তাহলে আমার তখন কি রিঅ্যাকশনটা হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাফেক্টিভ ফ্যালাসি। তাহলে বুঝতে পারলে, যখন একটা টেক্সটকে, যখন অন্য কেউ ওটাকে পড়ে, যখন আমি এমনিতে ডাইরেক্ট একদম পড়ছি কোনো টেক্সট, ও তখন ওরা ওটা আলাদা, তাহলে আমি যখন নিজে পড়ছি তখন ওটা কিন্তু কোনো ফ্যালাসি হচ্ছে না। আমি নিজে না পড়ে রিডারদের, রিডাররা পড়েছে তাকে দেখে যখন আমি টেক্সটটাকে ডিল করছি, ঠিক আছে। যেমন করে আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা সিনেমা দুজন দেখছে, ঘটনা সিনটা হচ্ছে লোকটার প্রচুর পাতলা পায়খানা হচ্ছে, এবারে একজনের হয়েছিল সে জানে আর একজন হয়নি সে মজা পাচ্ছে, সে দুর্দান্ত কি কমেডি সিন করছে, আরেকজন বলছে যে ভাই তোর যদি হতো রে তুই বুঝতে পারছিস, ঠিক আছে। তো এই মুহূর্তে যদি বাইরে থেকে কেউ পর্যবেক্ষণ করে তাহলে ওই টেক্সটার রিয়েল যে ভ্যালুটা দুজনকে দেখলে কিন্তু ঠিক করে সে কনফিউজ হয়ে যাবে যে কোনটা কি নিয়ে ব্যাপারটা। তো সেই জন্য অ্যাজ এ রিডার
দেখো আমি যদি ওর রেসপন্সটা নিই তাহলে ওর পার্সোনাল তার একটা ঘটনা আছে তার জন্য তার মনে হচ্ছে না এটা হাসি জিনিস এটা জীবনে না মনে মনে রাইট অ্যাফেক্ট কথা বলছে। আবার যে হাসছে তার পূর্ব অভিজ্ঞতা নেই তাই জন্য সে হাসছে। তো যখন কি বলছে দ্য ওয়ে যেভাবে এ ওয়ার্ক অ্যাফেক্টস ইটস রিডার, তার রিডারদেরকে প্রভাব ফেলে, সেই প্রভাবের ফলে তারা হাসতে পারে, কাঁদতে পারে, বোর হতে পারে। ওই যে তখন ওই হাসি, ওই কান্না, ওই বোরিং দেখে যদি অন্য রিডার সেটাকেই সোর্স ধরে যে এটাই তাহলে একটা বোরিং বই, যদি আমাকে কেউ বলে যে বাবু বলো তো আমাকে একটা বোরিং বই সাজেস্ট করো তো, তখন আমি বই নিজে পড়িনি তো, আমি রেস্টুরেন্ট গুগলে গেলাম, দেখলাম কে কে বোর হচ্ছে, তখন কি কোন বইটা নিয়ে বোরিং কথা বলেছে সেটা নিয়ে আমি বললাম এই বইটা পড়তে। যখন সেই লোকটা পড়ে বলল আরে তুই একটা বই সাজেস্ট করলি ওটা বোরিং বই না কিন্তু ভালো বই, হ্যাঁ হ্যাঁ আমি তো পড়িনি গো, আমি তো সেই তার কথা বলে দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে তখন অ্যাফেক্টিভ। বোঝা গেছে? আচ্ছা, ইন্টেনশনাল ফ্যালাসি ওটা হচ্ছে সম্পূর্ণভাবে মনে হয় না অথারের প্রেম কাহিনী ছিল, ওই জন্য মনে হয় তার এটা ট্র্যাজেডি। অথারটা না বিদ্রোহী কবি, তাই তার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইন ওখানে বিদ্রোহের কোনো কথা নেই, তবুও খুঁজে বার করবো নিশ্চয়ই বিদ্রোহী করে কথা বলছে। যখন আমরা ইন্টেনশনালি অথারের মধ্যে অথার কি বলতে খুঁজে বার করি, আচ্ছা আচ্ছা ইন্টেনশনাল মানে মানে সেটা অথার হয়তো টেক্সট বা অথরের নেই অথার হয়তো বলতে চাইছে কিন্তু ইন্টেনশনালি তুলে দিচ্ছে। যেমন হচ্ছে হ্যাঁ বাড়িতে তুমি হয়তো তোমার হয়তো মানে মার সাথে বা কার সাথে ঝগড়া লেগে গেছে, তোমার হয়তো তুমি তারপরে খাচ্ছ না ওই খিদে মিটে কি আছিস আরে মা আরে রাখছিস তো খেয়ে নি খেয়ে নি অসুখ তুমি রেগে নি কিন্তু সেই ইন্টেনশনালি ভেবে আছে ও কালকে থেকে বকেছিলাম বলে মন খারাপ হয়ে গেছে। বুঝতে পারছো পয়েন্টটা? বুঝতে পারছো কোনটা? এটা এফেক্টিভনেস এর ইন্টেনশনাল হ্যাঁ, সো এখানে বলছে যে সেই ক্ষেত্রে ওয়ান মাস্ট কনসেন্ট্রেট অন ইটস ফর্মাল প্রপার্টি, মানে রিয়েল বুকটাকে পড়তে হবে, বিকজ দিজ অ্যান্ড দিজ অ্যালোন আর সাফিসিয়েন্ট টু ডিস্টিংগুইশ গুড লিটারেচার ফ্রম ব্যাড। তো ভালো সাহিত্য যাচাই করার জন্য, ভালো বই কেনার জন্য কখনো কারের সাজেশন নাও না। আমিও বারংবার বলি যে লিটারেচারে যদি কেউ বলে যে স্যার ভালো বই কোনটা বলে দিন, দেখো আমার কাছে মনে হতে পারে যে এই বইটা ভালো কিন্তু নাও হতে পারে। তো সেই জন্যে আমি বারংবার বলি বই দোকানে যান, লিটারেচারের অথার গুলো জেনে যাও, দিতে বল, যে ভালো করে দেখো পৃষ্ঠা উঠে কন্টেন্ট গুলো কেমন, ল্যাঙ্গুয়েজ গুলো কেমন নিয়ে আসো, কারণ তাতেই তুমি সফল হবে। আমি যদি বলে দিই আমার বলা বইটি না হতে পারে তোমার কাছে বলো। বোঝা গেছে অ্যাফেক্টিভ ফ্যালাসি? ভার্চুয়াল আর অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল বোঝা গেছে, ভার্চুয়াল বোঝা গেছে, এই ভার্চুয়ালি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ স্যার। ভেরি গুড। এরপরে আমরা নতুন একটা আলোচনা শিখছি। অ্যাফেক্টিভ ফ্যালাসি থেকে আরেকটি কনসেপ্ট বেরিয়ে এসেছে, অ্যাফেক্ট, অ্যাফেক্ট থিওরি অর অ্যাফেক্টিভ ক্রিটিসিজম। বোঝা গেছে? অ্যাফেক্ট থিওরি এটা একটা রিসেন্ট একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। ইন্টারডিসিপ্লিনারি মানে কি? আজকে পরিবেশ নিয়ে আমরা পরিবেশ শুধুমাত্র পড়তাম পরিবেশ বিদ্যা, এখন ভূগোলে ঢুকে গেছে, বিজ্ঞানে ঢুকে গেছে, ইংরেজিতে ঢুকে গেছে, আবার কিছুদিন হয়তো অঙ্কেও ঢুকে যাবে, অঙ্ক হয়তো আছে। তো মানে একটা টপিক একটা স্ট্রিমের সাথে শুধু যুক্ত নয়, বহু স্ট্রিমের সাথে যুক্ত, তখন তাকে আমরা বলবো ইন্টারডিসিপ্লিনারি। ঠিক আছে? ডেভোটেড টু দ্য স্টাডি, এই অ্যাফেক্ট থিওরিটি ব্যবহার করা হয়ে থাকে কিসের জন্য? স্টাডি, কি স্টাডি করতে? দ্য রোল অফ অ্যাফেক্ট অ্যান্ড ইমোশনস, আমাদের
কিছু কাজের মধ্যে আমরা মানুষের মনে জায়গা করে দিতে পারি। আমি যদি লোকের ভালো করি, লোকের উপকার করি, তাহলে লোকটি আমাকে মনে রাখবে। আবার ঠিক লোকের যদি অপকারও করি, লোকটিও মনে রাখবে, তাই না? তো অ্যাফেক্ট মানে হচ্ছে আমরা কি অ্যাফেক্ট করছি, এটা ইমোশন দিক থেকে হতে পারে। সো দ্য রোল অফ অ্যাফেক্ট অ্যান্ড ইমোশন, আমরা যে আবেগ মানুষের সাথে মিশিয়ে দিই, অ্যান্ড দেয়ার ভেরিয়াস ম্যানিফেস্টেশন, এবং সেগুলো যখন প্রকাশিত হয় অন্য এক ব্যক্তির তার বিহেভিয়ারের মধ্যে, কালচারের মধ্যে, সোসাইটির মধ্যে, তখন সেটা অ্যাফেক্ট থিওরি বলা হয়। অর্থাৎ ব্রিটিশাররা এলো কোট এবং শু পরে বাঙালি ভারতীয়দের ধুতি লুঙ্গি খুলে দিয়ে তাদেরকে স্যুট আর শু পরিয়ে দিয়ে চলে গেল। মানে এক কথায় এই সেটা প্রভাব পড়ে। অ্যাফেক্ট মানে হচ্ছে তুমি তোমার অ্যাফেক্ট ইমোশন, এবং সেটা যখন আমাদের বিহেভিয়ার মধ্যে কালচারাল সোসাইটি, এবং সেটা যখন প্রতিফলিত হবে তখন তাকে বলবো অ্যাফেক্ট। ওকে, এবারে আসি কনসেপ্টটা কাদের কাদের দেওয়া। গ্রেগরি কে সেইওয়ার্থ অনেক সময় সেইওয়ার্থ এবং মেলিসা গ্রেগ, সব জায়গায় দেবো স্পিক মিলেছি, মানে গ্রেগরি জে সেইওয়ার্থ এবং মেলিসা গ্রেগ, এরা দুজন কি করেছে, ডিফাইন the affect as the name we give to those forces। একটাকে বলেছে, মানে এগুলোকে বলেছে visceral forces beneath, alongside, generally other than conscious knowing। তাহলে একটা হলো কি visceral forces, আরেকটা হচ্ছে vital forces insisting beyond emotion, যেটা আমাদের আবেগের থেকে আরো ভেতরে, আরো ডিপা, that can serve to drive us toward movement and extension। অর্থাৎ কি বলছেন এখানে, এই অ্যাফেক্ট বলতে তিনি দুটো শক্তির কথা বলছেন। তিনি বললে ভুল হবে, দুজনে বলছে। একজন বলছে, দুজনে বলছে যে প্রথম সোর্সটাকে বলছে তারা ভিসেরাল ফোর্সেস। ভিসেরাল মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাই না, অর্থাৎ এক কথায় হচ্ছে আভ্যন্তরীণ। ভিসেরাল মানে হচ্ছে আভ্যন্তরীণ। আর অন্যদিকে বলছে ভাইটাল ফোর্সেস, মানে হচ্ছে যেটাকে আমরা বলি এক কথায় প্রাণ শক্তি। প্রাণ শক্তি যেটা যেটা কিন্তু রিফ্লেক্ট হয়, মানে যেটা কিন্তু প্রতিফলিত হয় মানুষের ক্যারেক্টারে। ওকে, তাহলে তারা দুটো ফোর্সের কথা বলছে, ভিসেরাল ফোর্স, আরেকটা হচ্ছে হ্যাঁ ভাইটাল। এবারে ভিসেরাল ফোর্সটা মানুষের ভেতরে থাকে, বিনীত নিচে চাপা থাকে, অ্যালংসাইড থাকে, এবং সাধারণত মানুষের অবচেতন মনে, চেতন যেটাকে বলি, চেতন মনে নাও থাকতে পারে, বাট ওটা কিন্তু তার ভেতরে আছে। আমরা অনেক সময় কাউকে অ্যাকসেপ্ট করি না, কিন্তু তাকে মনে মনে হয়তো কোথাও অ্যাকসেপ্ট করি। ওকে, আরেকটা হচ্ছে ভাইটাল ফোর্স, যেটা কিন্তু সম্পূর্ণভাবে মনে কিন্তু নাড়া দিয়ে দেয়, যে না আমি তাকে অ্যাকসেপ্ট। আচ্ছা, অ্যাফেক্ট থিওরি ড্রজ, তো এই অ্যাফেক্ট থিওরিটি কি এমনি এমনি উঠে এসছে? নিশ্চয়ই কোথাও কোথাও থেকে ইন্সপিরেশন পেয়েছে। সো অ্যাফেক্ট থিওরি ড্রজ মাচ অন দ্য ওয়ার্ক অফ এ সাইকোলজিস্ট, যার নাম হচ্ছে সিলভাম টমকিন্স। সিলভাম টমকিন্স, তিনি হচ্ছেন একজন মনস্তাত্ত্বিকবিদ, এবং তার নোশন অফ পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল ইফেক্ট, মানে মানুষের, আমরা যখন একজন আরেকজনের সাথে মিশি তখন আমাদের মধ্যে এই তিনটে ইফেক্ট, অ্যাফেক্টের মধ্যে কোনো না কোনো একটা অ্যাফেক্ট করি।
কখনো আমরা আমার মানুষের সাথে মিশলে সেই মানুষটা ভালো লেগে যায় তখন পজিটিভ, যখন তাকে ভালো লাগে না নেগেটিভ। আর যখন কোনো পরিবর্তন হয় না অ্যাজ ইউজুয়াল, যেন রাস্তাঘাটে দু একজন মানুষের সাথে দেখা হওয়া এবং তাকে ভুলে যাওয়া, এটা হচ্ছে নিউট্রাল অ্যাফেক্ট। তো এই কনসেপ্টটা সিলভার টমকিন্স, ওকে, তার এই পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল অ্যাফেক্ট কনসেপ্টটা তারই ছিল। তো টমকিন বলছেন অ্যাফেক্ট ইজ এ বায়োলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ ইমোশন। অ্যাফেক্ট হচ্ছে নাথিং বাট আমাদের কিছু জৈবিক আবেগের একটা বহিঃপ্রকাশ, which starts in the face, যেটা প্রদর্শিত হয় মুখের মাধ্যমে rather than inward। আমরা একটা মানুষকে সহ্য করতে পারছি না, ভালো লাগছে না, তখন মুখটা শুকিয়ে যায়, যেন মনে হয় যেন কোনো ফিলিং কথা বলতে বলতে শুনছি তো আর শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার যখন কেউ কথা বলে খুব হেসে হেসে কথা বলছি, তো তখন আমরা মানুষের মুখে দেখলেই বলে দিতে পারি যে ওর ইমোশনটা রিফ্লেক্ট হচ্ছে। ওকে, কি বলছে? বায়োলজিক্যাল অ্যাফেক্ট হচ্ছে একটা জৈবিক ম্যানিফেস্টেশন অফ ইমোশন which starts in the face, যেটা ইনওয়ার্ডলি থেকে মানে আভ্যন্তরীণ থেকে মুখ থেকেই বেশি প্রকাশিত হয়। সো দ্য অ্যাফেক্ট অফ সেম, যেমন হচ্ছে লজ্জা, লজ্জা লাগা ফর এক্সাম্পল ইজ এ ম্যানিফেস্টেড থ্রু ব্লাশিং। তার লজ্জা লাগা, তার দেখুন মুখটা একবার হয়ে যাওয়া, তো এইগুলো মুখে দেখে প্রদর্শিত হয়, তো তার ভেতরে তো হচ্ছে সেই সেমটা। Not all theories of affect make a distinction between affect and emotion. কোন সবাই কিন্তু এই affect এবং ইমোশনটাকে আলাদা করে দেখায়, or their biological and cultural manifestation। তবে ক্রিটিক্স যেমন হচ্ছে সারা আহমেদ, সারা আহমেদ insist rather on their messiness, মানে ধরতে পারবে না ওরা, বলে যে অ্যাফেক্ট এবং ইমোশনাল ইন্টারকানেক্ট, তারা একে অপরের সাথে জুড়ে রয়েছে। হ্যাঁ, affect theory has also been influenced by a number of critical approaches। তো এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এসেছে সাইকো ক্রিটিসিজম থেকে। আর থেকে এসেছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি, ফিনোমেনোলজিক্যাল অ্যাকাউন্টস অফ সাবজেক্টিভিটি। আর এই সমস্ত ক্ষেত্রে কাজের থিওরিকে আমরা বলতে পারি জাইলস ডিলিউজ। এই নামটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক নাম, মানে প্রায়শই পেয়ে আসছে, তাই না? থিওরি অফ অ্যাসেম্বলেজেস বিটুইন বডিজ অ্যান্ড ওয়ার্কস, কগনিটিভ অ্যান্ড নিউরোসায়েন্স। ওকে, এখানে জাইলস ডিলিউজ তার থিওরিতে তিনি দেখিয়েছে যে একটা আরেকটার সাথে পুরোপুরি সম্পর্ক, যেমন বডি এবং ওয়ার্ক, কগনিটিভ এবং আবার নিউরোসায়েন্স সবই কানেক্টেড। ওকে, এছাড়া নিউরোসায়েন্টিস্ট অ্যান্টোনিও ডামুসিও তাদের কাছ থেকে সোর্স হিসেবে এসেছে। এবারে আসবো এই অ্যাফেক্ট থিওরিটার কাজে লাগিয়ে এটি কাজ করেছে। যেমন 1995 একটা এসে লেখা হয়, যে এসটা লিখেছে কে? ইভ কসবস্কি সেজউইক, আর কে? অ্যাডাম ফ্রাঙ্ক। আর সেই টেক্সটির নাম ছিল শেম ইন দ্য সাইবারনেটিক ফোল্ড, রিডিং সিলভার টমকিন্স অ্যান্ড ব্রিয়ান মাশরুমিস দ্য অ্যানাটমি অফ ইফেক্ট। এই বইটি তারা লিখে এবং এখানে তারা একটা টার্ম ইউজ করে, অ্যাফেক্টিভ টার্ম। ওকে, হুইচ রিপ্রেজেন্টস, যেখানে দেখানো হয়েছে একটা প্রচেষ্টার মাধ্যমে মানুষ চেষ্টা করে টু টার্ন অ্যাওয়ে ফ্রম পোস্ট স্ট্রাকচারালিস্ট লিঙ্গুইস্টিক টার্ম ইন লেটার হাফ অফ দ্য 20th century and produce more politically engaged work। তো একই কথা, সেই ইমোশনটাকে অ্যাফেক্টটাকে নিয়ে বলছে, তারা একটা নতুন তত্ত্ব উদ্ভাবন করেছে, তার নাম হচ্ছে অ্যাফেক্টিভ টার্ম। তো এই ক্ষেত্রে অ্যাফেক্টিভ থিওরির ক্ষেত্রে যদি কোনো ল্যান্ডমার্কের কোনো টেক্সট হয়ে থাকে, তাহলে এটি একটা টেক্সট এখানে মনে রাখার একটা বিষয় আছে। 1995 ইভ কসবস্কি সেজউইক
বা ইকে সেজউইক এবং অ্যাডাম ফ্রাঙ্কের কি হলো সেজউইক এবং অ্যাডাম ফ্রাঙ্কের হাইলাইট করে ইভা সেজউইক এবং অ্যাডাম ফ্রাঙ্কের টেক্সটার নাম হচ্ছে সেম ইন দ্য সাইবারনেটিক ফোল্ড রিডিং সিলভার টমকিন্স ব্রিয়ান মাসুমিস দ্য অ্যানাটমি অফ ইট। খুব ছোট্ট একটা নাম, বেশি বড় নয় আর কি। আচ্ছা, রিসেন্টলি দেয়ার হ্যাভ বিন এ স্ট্রং বুকস এবং এগুলো পাবলিশড হয়েছে কাদের দ্বারা? আমরা এই সমস্ত থিওরি নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই। কুয়ার স্টাডিজ, ফেমিনিস্ট স্টাডিজ, পোস্ট কলোনিয়াল স্টাডিজ, ডিসেবিলিটি থিওরিজ, সবাই কিন্তু এই অ্যাফেক্ট থিওরি নিয়ে কাজ করেছে। আলটিমেটলি গোটা সাহিত্যটাই অ্যাফেক্ট থিওরি, জানো কি? কারণ আমাদের মনের মধ্যেও যদি ওই অ্যাফেক্ট না হয়, ইনফ্লুয়েন্স না হয়, আমরা কিছুই করি না, তাই না? ওই ওয়ার্ডসওয়ার্থ যে বলছি না যে ইমোশন রিকালেক্টিভ টার্ম খুলে দিতে, ওরও কোথাও অ্যাফেক্ট হয়েছে। ও শহরে কাজ করতে করতে বিতৃষ্ণা ফিল করেছে, তারপরে সে কাজ, তো এর ক্ষেত্রে অ্যাফেক্ট তো করেছে। অ্যাফেক্ট একটা বড় একটা জিনিস। আচ্ছা, তো যদি ইম্পর্টেন্ট কিছু পাবলিকেশনের দিকে আসা হয়, তাহলে লরেন বার্ডেন্টের ক্রুয়েল অপটিজম 2011 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে অ্যাফেক্ট থিওরির উপরে। আর সেজউইকের ইন্ডিভিজুয়াল একটা লেখা রয়েছে টাচিং ফিলিং, মানে যদি কেউ যদি কেউ বড় নাম মুখস্থ না করতে পারো তুমি এইটুকু করো, টাচিং ফিলিং। ওকে, 2023-এ পল গিলরয়, হ্যাঁ বলো, সরি, তার হচ্ছে আফটার এম্পায়ার টেক্সটের নাম, মানে এটা হচ্ছে, বাকিটা হচ্ছে সাবটাইটেল, আফটার এম্পায়ার। তারপরে সারা আহমেদের দ্য পলিটিক্স অফ ইমোশন। এছাড়া সিনা গাই, তার নাম হচ্ছে আগলি ফিলিংস, টেক্সটার নাম মাইনর, এটা দরকার নেই ওটা। তবে যে সমস্ত নামগুলো ঠিক মারলাম ওগুলো কিন্তু সব মেজর মেজর রাইটার। এছাড়া ব্রিয়ান মাসুমি প্যারাবলস ফর দ্য ভার্চুয়াল 2002, এই টেক্সটগুলি অ্যাফেক্ট থিওরির মেজর মেজর টেক্সট। অ্যাফেক্ট থিওরি থেকে প্রশ্ন আসেনি, সো ইট ইজ ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে অ্যালিয়েনেশন। প্রথমে আসবে অ্যালিয়েনেশন অ্যাজ এ টার্ম, যেটা কার্ল মার্কসের ভাষায় হচ্ছে এনফ্রেডাং, এনফ্রেমডাং, এনফ্রেমডাং। অ্যালিয়েনেশন, এই কথাটি ব্যবহার করেছেন কার্ল মার্কস। কেন ব্যবহার করেছেন? টু ডেসক্রাইব দ্য চেঞ্জেস ইন দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কন্ডিশন অফ মডার্নিটি। তাহলে কি হলো? আধুনিক জগতে অর্থনৈতিক এবং সামাজিক কন্ডিশন, সামাজিক যে অবস্থা, তার পরিবর্তন বা তার এই যে ধাপে ধাপে পরিবর্তন হওয়াটাকে দেখাতে তিনি ইউজ করেছেন এই অ্যালিয়েনেশন কনসেপ্ট, which separated or alienated workers from product of their labor, the process of their labor, the reason for their labor, and finally each other. তাহলে কার্ল মার্কস বলেছেন যে সমাজে মানুষের অধিকাংশ প্রফেশন হচ্ছে দে আর ওয়ার্কার, এবং ওয়ার্কার হিসাবে অনেকেই তাদের যে ভ্যালুটা পায় অ্যাবাউট দেয়ার প্রোডাকশন অফ দেয়ার লেবার হতে পারে, তাদের প্রসেস অফ দেয়ার লেবার, রিজন অফ দেয়ার লেবার, ফাইনালি এগুলো সবকিছুকে বিচার করে তাদের মধ্যে একটা পার্থক্য বা তাদের মধ্যে একটা ব্রেকডাউন করা। A factory worker in a car manufacturing plant is responsible for only one small part of the final product. তো একটা গাড়ি কর্মচারী বিভিন্ন রকম থাকে, কে তার নাটবোল্ট লাগায়, কে তার চাকার উপরে শুধু টায়ারটা লাগায়,
ঠিক আছে, ক্রেতার আবার শুধুমাত্র মোছামুছি করে, ক্রেতার আবার রং স্প্রে করে। তো বলছে একটা কোম্পানি থেকে যখন একটা গাড়ি প্রডিউস হয়, সেই গাড়ির ফাইনাল প্রোডাক্টের ছোট্ট একটা অংশের কাজ করে কে একজন ফ্যাক্টরি ওয়ার্কার। ঠিক আছে, and that may even be invisible, এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া হয়। এই গাড়িটা দারুণ দেখতে, ও এটা টাটার গাড়ি, মহিন্দ্রার গাড়ি, কখনো ওই গাড়িটার কে তৈরি করেছে তা বলা হয় না, তাই না? তো বলা হচ্ছে যে অনেক সময় একটা বিশাল বা একটা ক্রিয়েশন, বিউটিফুল ক্রিয়েশন, যে বিউটিফুল ক্রিয়েশন করতে হয়তো 10 জনের বা 15 জনের হাতে এটা করে উঠেছে, কিন্তু সেই 15 জনকেই এক একজনকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না। যেমন একটা হচ্ছে পিরামিড, যেমন এই যে আমাদের হাজার হাজার ওয়ার্কাররা মিলে যে তৈরি করলো, কেক বানানোর লাস্টে তুতে হবে ওই রকম ওর নামে নাম ওর, হয় না। হ্যাঁ, মানে ওই ওয়ার্কারের কোথাও কিন্তু কোনো থাকলো না, লেখা থাকলো না বা চিহ্ন থাকলো না, তাদের কোনো যে তাদেরকে কৃতিত্বটাকে এলিয়েনেট দেখানো করা হলো। হয়েছে, এলিয়েনেট। একদম ওটাই তিনি বলছেন, the workers do not control the flow of work but have to adapt themselves to the demands of the production line. একজন কর্মচারী তার শারীরিক অসুস্থতা হোক বা যাই হোক, ওর মতো করে কাজ আটকে থাকে না, কাজ কিন্তু প্রসেসে চলে, তুই খাবি খা, না করবি পর, তুমি কাজ করবি, তাহলে তো স্যালারি বলবি, তাই না? হেনরি ফোর্ড, ফোর্ড কোম্পানির অন্যতম মনে হয় গাড়ি দিতে হবে, ফেমাসলি ডিড নট অ্যালাউ টয়লেট ব্রেক। ভাবতে পারছো, সে তার কর্মচারীদেরকে টয়লেট ব্রেক দিত না। Moreover, whether there is in fact any work at all is completely beyond their control. It all depends, যখন তাদের কাজের চাপ বেশি, তিনি তাদেরকে টয়লেট পর্যন্ত দিতে দেন। ভাবতে পারছো, it all depending on the global market। এবং তিনি যেরকম ধরনের যে গাড়ি অর্ডার করে গেছে 25টা, এবার তোমার কর্মচারীরা 10 দিনে প্রডিউস করতে পারে 20টা, তো এখানে 10 দিনে তোমার 25টা দিতে হবে, তখন তুমি কর্মচারীর উপর চাপ দেবে। এই হচ্ছে the workers in one plant benefit when workers in plants elsewhere fail। যখন একটা কোম্পানিতে ওখানে কোনো কর্মচারীরা ঠিকঠাক করে কাজ করতে পারেনি বা কিছু ভুল করেছে, তখন অন্য একটা কোম্পানির সুবিধা হয়, তখন সেইটাকে আরেকটু কাজ করতে গেলেও এগুলো হয়ে গেল। কিন্তু যখন আরেকটা কোম্পানিতে রমরমিয়ে চলছে, এখানেও রমরমিয়ে, ঠিক আছে, বা হয়তো একটা কোম্পানি যখন ফেল করলো, তখন সেই কোম্পানির নাম খারাপ হয়ে যাবে, প্রোডাকশন হবে না, কম প্রোডাকশন হবে, এই আর কি। কম্পেয়ার দিস টু দ্য পিজেন্ট ফার্মার হু ইজ রেসপন্সিবল ফর প্ল্যান্টিং। এবারে বলছে এই একই কনসেপ্টটা একটা কৃষিকাজে দেখো, একজন কৃষক যে ফসল ফলায়, ফসলটাকে ঠিকঠাক করে পরিচর্যা করে, তারপরে কাটে, তখন তার ওই ফসল বা শস্য and works as much as a little as his or her needs dictate। তার যতটা প্রয়োজন, তার যতটা দরকার, সেক্ষেত্রে নিয়ে থাকে। তো মার্কস ডেভেলপ দিস কনসেপ্ট ইন দ্য পস্টিউমাসলি পাবলিশড, তার পরবর্তী সময়ে প্রকাশিত ইকোনমিক এন্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট 1844, এবং এই লেখাটি বলা হয়েছে রিওয়ার্কিং একটি লেখা, যেটা হেজেলের কনসেপ্ট জেইস থেকে এসেছে। তাহলে অ্যালিয়েনেশন কনসেপ্টটি হচ্ছে, এই অ্যালিয়েনেশন কনসেপ্টটি হচ্ছে এসেছে হেজেলের কনসেপ্ট থেকে। হেগেল বা হেজেল বলতে পারো, হেজেলের কনসেপ্ট থেকে। কনসেপ্টের নাম হচ্ছে জিস্ট, যার অর্থ হচ্ছে স্পিরিট। তাহলে ভালো করে বুঝিয়ে আবার বলার চেষ্টা করি। অ্যালিয়েনেশন মানে হচ্ছে যখন আমরা অ্যাজ এ লার্জ সেকশন বা লার্জ চেইন অফ বিং হিসাবে একটা কোম্পানিকে দেখাচ্ছি, ঠিক আছে, যখন একটা কোম্পানির যখন ফেলিওর হবে, তখন ওই কোম্পানির কর্মচারীদের দোষ দেওয়া হবে, কিন্তু যখন সাকসেস হবে, সেই কোম্পানির যে সিইও বা তারা গিয়ে ম্যানেজার, তারা সবাই গিয়ে সম্মানিত হবে। তো অ্যালিয়েনেশন মানে বলা হচ্ছে যখন একটা প্রোডাকশন হাউস থেকে একটা প্রোডাক্ট যখন ফাইনাল ওয়েতে বেরিয়ে আসে,
তখন সেই প্রোডাক্টটিতে ব্যবহৃত বা সেই প্রোডাক্টটিতে কাজ করার কর্মচারীদের তাদের ভ্যালু দেওয়া হয়। না ভালো হয় তো সেরকম সোসাইটিতে যারা আপার পজিশনে রয়েছে তারা একই রকম ভাবে যারা সেই সোসাইটির, যেমন হচ্ছে স্বাধীনতা সংগ্রামে আমরা মনে রেখেছি গান্ধীজি, নেতাজি, আরো কিছু ফ্রিডম ফাইটারদের, তারাই কিছু যুদ্ধ করেছে, কত নর নারী, কত সাধারণ শিশু, মানুষ। কত প্রাণ নিয়েছে, তারা কি তাহলে কোনো ভ্যালু নেই? ভ্যালু আছে। তাই জন্যই তোমাদের উর্বশী বুটালিয়া একটা টেক্সট লিখেছিল, দ্য আদার সাইড, আদার সাইড অফ সাইলেন্স, যেখানে তিনি হিস্ট্রিটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে লিখেছেন। তাহলে এই অ্যালিয়েনেশন থেকে আমরা কি কনসেপ্ট পেলাম? অ্যালিয়েনেশন থেকে এটাই পেলাম যে একটা লার্জ সেকশন অফ সাকসেসফুল পার্ট অফ এ ফ্যাক্টরি, there are numerous workers, or in the simple way, in the modern society we are numerous people, we are living together, but whenever we come to the forefront, যখন আমরা সামনে যখন সম্মুখীনে আসি, the common people have no identity, only the people who are leading in front, they have identity. So the commoners are commoners, they are not given any identity. তো তাদেরকে এখানে অ্যালিয়েনেটেড বলা হয়েছে বা অ্যালিয়েনেশন বলা হয়েছে। আর এখানে এই কনসেপ্টটি কার্ল মার্কস দিয়েছেন কার কাছ থেকে? হেগেলের কাছ থেকে। হেগেলের কনসেপ্ট হচ্ছে গেইস্ট, আর গেইস্ট কথা অর্থ হচ্ছে স্পিরিট, এখান থেকে এসেছে। নাও নেক্সট কনসেপ্ট হচ্ছে অ্যালিয়েনেশন ইফেক্ট। অ্যালিয়েনেশন ইফেক্ট এটি জার্মান একটি কনসেপ্ট। এই জার্মান যে টার্মটি থেকে এসেছে সেই টার্মটি অত্যন্ত সহজ টার্ম, হ্যাঁ, হার ফ্রেম ডাং ইফেক্ট। সিলেবল ওয়াইজ ভাগ করো, হার ফ্রেম ডাং ইফেক্ট। তবে হার ফ্রেম ডাংস ইফেক্ট তুলে দাও, হার ফ্রেম ডাংস ইফেক্ট এখান থেকে এসেছে। তো এটা একটি জার্মান টার্ম যার ইংলিশ ফর্ম হচ্ছে অ্যালিয়েনেশন ইফেক্ট। কে ইউজ করেছে? জার্মান ড্রামাটিস্ট বার্টোল্ট ব্রেক্ট। বার্টোল্ট ব্রেক্ট, বার্টোল্ট ব্রেক্ট। ব্রেক্টের এই টার্মটি একটি কি প্রিন্সিপাল হয়ে গেছিল ফর হিজ ড্রামাটিক থিওরি অফ এপিক থিয়েটার। সো এপিক থিয়েটার এটি একটি কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টের মালিকানা, মালিকানা বললে ভুল হবে, কে করেছে থিওরিটি? হচ্ছে বার্টোল্ট, বার্টোল্ট ব্রেক্ট। তার পুরো নাম হচ্ছে এটা, বার্টোল্ট ব্রেক্ট। ওকে, সো তার এপিক থিয়েটারে একটি কনসেপ্ট হচ্ছে হারফ্রেম ডাউন ইফেক্ট বা ভি ইফেক্ট বা এ ইফেক্ট বা অ্যালিয়েনেশন। তাহলে এই অ্যালিয়েনেশন ইফেক্টকে কত নামে চিনলাম? এ ইফেক্ট হতে পারে, তারপরে এই যে হারফ্রেম ডাউন ইফেক্ট বা ভি ইফেক্ট বা অ্যালিয়েনেশন ইফেক্ট। ওকে, তো কি বলছি অ্যাকচুয়ালি? The theory dictated that, এই থিওরিতে বলা হচ্ছে যে both audience and actors, একটা নাটকে মূল বিষয় বা মূল ফান্ডামেন্টাল যদি কিছু উপাদান বলি তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্টর। নাটকে অ্যাক্টর না থাকলে নাটক হবে না। ঠিক তেমনি করে নাটক মানে হলো তুমি নাটকীয় করে দেখাচ্ছ, কাকে দেখাচ্ছ? অডিয়েন্স। তো নাটকের ক্ষেত্রে এই দুটো কিন্তু একটা ক্রুশিয়াল এলিমেন্ট, ঠিক কিনা বল? অডিয়েন্স, অ্যাক্টর ought to maintain a critical detachment from the play. অ্যালিয়েনেশন ইফেক্ট বা এপিক থিয়েটার বলে যে নাটকের চরিত্র এবং দেখতে আসা যারা অডিয়েন্স তাদের দুজনকে
ভালো করে মাথায় রাখতে হবে যে তারা যেন একে অপরের থেকে ডিস্টেন্স বজায় রাখে। মানে কি, অ্যাক্টর মঞ্চে থাকবে, অডিয়েন্স দুহাত দূরে থাকবে, এটা না না এখানে ডিস্টেন্স বলতে সামনে যে নাটকটি হচ্ছে সেখানে এখানে ম্যাকবেথ যে নাটকের অভিনয় করছে, ওই ম্যাকবেথ নাটকের অভিনয় করছে মানে ওটা ম্যাকবেথ নেই রে বাবা, ওটা ম্যাকবেথ না, ওটা পাড়ার পাঁচু দাঁড়িয়ে আছে, অ্যাক্টিং করছে ম্যাকবেথ। কিন্তু ম্যাকবেথের রোলটা ম্যাকবেথের অভিনয়টা করছে যেন অডিয়েন্স ভালো করে এটা বলছে হ্যাঁ যে এটা পাঁচু, আমাদের ঘরের পাঁচু, এটা ম্যাকবেথ নয়। হ্যাঁ কারণ কি হয়, অনেক সময় মঞ্চে অভিনেতা এমন অভিনয় করে, না যেন ম্যাকবেথের কিছু কিছু চরিত্র, কিছু কিছু অডিয়েন্স মনে করে যে তার জীবনটা এই ছাড়খাড় করে দিয়েছে, মানে সেই চরিত্রটাই ছাড়খাড় করে দিয়েছে, মানে সেই যে নাটকের ঘটনা দেখতে পাচ্ছে, যারা প্রেম কাহিনী হচ্ছে, একজন খলনায়িকা করছে, তখন সে কে যে অভিনয় করছে তাকে ভুলে গেছে দর্শক, ভুলে তাকে হচ্ছে এই হচ্ছে খল কাহিনী, মার দুটো তুলে মার, হ্যাঁ, এত বলছে, এটাই হচ্ছে বড় কথা। তখন এরা বলছে যে ভাই ভাই ভালো করে শোন, তোরা অডিয়েন্স আর তোরা হচ্ছে অ্যাক্টর। তো এ যে নাটকটা লেখে, এই নাটকে তার তার যে স্ক্রিপ্ট গুলো এমন ভাবে থাকে, মাঝে মাঝে অডিয়েন্সকে বলতে হয়, ধর মানে হঠাৎ তো মানে ম্যাকবেথ ধরো ডানকে দিয়ে চুপ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে ও কাকা কি গো, ঘুম টুপ পাইয়ে রেডি গো, কাকা তোমার ঘুম পেয়ে যাচ্ছে, একটা সিগারেট ধরো, এবার আবার আমরা নাটকে ফিরে আসছি, আবার নাটক শুনবো, যাতে করে মাঝে মধ্যে দর্শককে বুঝিয়ে দেওয়া হবে এবং তোরা নাটক দেখতে এসেছিস। হ্যাঁ ঠিক আছে, অ্যালিয়েনেশন ইফেক্ট হচ্ছে ওটাই। অ্যালিয়েনেশন ইফেক্ট হচ্ছে যেখানে অ্যাক্টর এবং অডিয়েন্সের মধ্যে দূরত্বটি দূরত্ব তৈরি করা হবে, তাই না? আমাদের যারা অডিয়েন্সে না বুঝে এই হচ্ছে সেই ব্যাপার, বুঝা গেছে? rather than submitting to the staged illusion or easy emotional identification with character and situation, সাধারণত কি হয়, দেখা গেল সামনে মানে দেখা যাচ্ছে যে হিরো আর হিরোইন রয়েছে, হিরোকে কুদুম ক্যালেন্ট পেয়ে দিচ্ছে, এবং যারা সিনেমা দেখছিল, কয়েকটা বাচ্চা দেখছিল, সে প্রথম থেকে দেখে আসছে যে আমি হচ্ছি, আমার জায়গাটা ওর সাথে মিল খাক মিল খাক মিল খাক, তখন সে ভাবে আরে তুই মারতে পারছিস তাহলে উঠে আয়, উঠে আমি যাচ্ছি, মানে এতটাই সে ইন্টারাক্ট হয়ে যায়, তখন তার গা উসখুস করছে, যেন মঞ্চে থাকা সেই অভিনেতার পদে লাথি পড়ছে না, তার পদে লাথি পড়ছে মনে হয়। বুঝতে পারছো কি বলছি? মানে যখন আমরা একটা নাটক দেখতে দেখতে ওই নাটককে পুরোপুরি মিশে যাব, যখন ওই পাহাড়ের উপরে শাহরুখ খান দুহাত হাত বাড়িয়ে শাহরুখ খানকে পোজ দিচ্ছে, যারা মনে হবে ওটা আমি, যখন ট্রেনে যখন ট্রেন ছেড়ে দিয়েছে, পেছনে সিমরন ছুটছে হাত বাড়িয়ে দিয়েছে, আমি ওটা আমি, ওই ফিলিংটা যাতে না হয়, বারংবার নাট্যকার চেষ্টা করে যে বাবু তুমি সিনেমা দেখতে এসেছো, বাবু তুমি নাটক দেখতে এসেছো, কারণ তোমার ঘরে বউ আছে, ঠিক আছে, মানে বারংবার মনে করিয়ে দেয় যে যে তুমি এই চরিত্রের সাথে এটাকে মিল খাওয়াও না, তুমি ক্যাটরিনাকে তোমার বউ ভাবো না, তোমার ঘরের বউ তোমার ঘরের বউ, ঠিক আছে, ক্যাটরিনাকে অন্য, ঠিক আছে, বারংবার এটা বোঝানোর চেষ্টা করে। এই আছে মানে দূরত্ব, মানে যে নাটক যে দেখতেছি নাটকের মধ্যে একবারে মিশে গিয়ে সে নিজেকে সেই অ্যাক্টরের যে ভাবছে নিজেকে সেইটাতে তুলে রাখা যায় একটা। এই এই থিয়েটারটা, এপিক থিয়েটারটা বা এই অ্যালিয়েনেশন ইফেক্টটা সম্পূর্ণভাবে অপোজিট এক টাইপের নাটকের সাথে। কেউ বলতে পারবে কোন টাইপের নাটকের সাথে? অপোজিট। এই অ্যালিয়েনেশন ইফেক্টটা এটিও একটি টার্ম, এই টার্মটি আরেকটি টার্মের ঠিক অপোজিট, আর তা হচ্ছে
ক্যাথারসিস। প্যাথাসিস তো পারকেশন অফ ক্যাথারসিস বলছে পারকেশন অফ ম্যাটার্স না? আমি যখন একটা নাটক দেখবো, নাটকের এন্ডে আমার দুটো ফিলিং হবে, পিটি অ্যান্ড ফিয়ার, তাই না? এক হচ্ছে না বাবা ম্যাকবেথের মতো জীবনে কিছু করবো না, হ্যাঁ, কারণ তাহলে আমার জীবনে এই একই অন্ধকার টেনে আসবে, ফিয়ার ফিয়ার। পিটি, ম্যাকবেথ এগুলো না করতে পারতো, ম্যাকবেথের জীবনে এটা হতো, অর্থাৎ আমাদের ইমোশনটা গিয়ে শেষে একটা পার্জ হচ্ছে, পিউরিফাই হচ্ছে। কনসোলেশনে চলে আসে। কিন্তু এপিক থিয়েটার দেখে একটা মজা পেয়ে তুমি যাবে, যেখানে ওসব তুমি ইমোশন জড়াবেই না। তুমি ম্যাকবেথকে ম্যাকবেথ দেখবে না, তুমি অ্যাজ এ আর্ট ফর্ম নাটকটাকে মজা করতে, এনজয় করতে। তুমি ভাবতে পারছো? হ্যাঁ, ডানকেনের বুকে ছুরি মেরেছে, এ ছুরিটা ধার নাই গো, লেইছো গো, এটা তোমার কোথা থেকে নিয়ে আছে। হঠাৎ করে ম্যাকবেথ উঠে পড়ে বলছে এই ছুরিটা ঠিকঠাক ধার নাই, টাকা তোমার কাছে গিয়ে আছে, তাও তো ধার করে নিয়ে। তখন বুঝতে পারবে যে ওরা মানে, তখন তুমি ওটা ফিল করবে না যে এটা একটা নাটক চলছে, দ্যাটস অ্যাক্টিং। আবার যখন অ্যাক্টিং যখন করছে সেই লেভেলের অ্যাক্টিং করছে, কিন্তু যখন দর্শকের সাথে অডিয়েন্স সাথে কথা বলছে তখন ওরা মিশে যাচ্ছে। এইরকম এইটা একটা কারা কাজ? এই টাইপের নাটক, এই অ্যালিয়েনেশন, এই যে ক্যাথারসিস টাইপের নাটক তো দেখতে পারো সবাই করেছে। শেক্সপিয়ার লিখেছে, তোমার বেন জনসন লিখেছে, তোমার ক্রিস্টোফার মার্লো লিখেছে, সবাই লিখেছে। কিন্তু এই অ্যালিয়েনেশন ইফেক্ট এ কারা কারা লিখেছে? আমাদের ভারতের এই রিসেন্টলি একজন মারা গেছে, তার নাম হচ্ছে গিরিশ কারনাড। গিরিশ কারনাড আমার কাছে। দুর্দান্ত একটা সিনেমা আমার মনে পড়ছে, একথা টাইগার, এখানে ওখানে তিনি রোল প্লে করেছেন। গিরিশ কারনাড, এখানে গিরিশ কারনাড। বস হয়েছিল, সলমন খানের boss হ্যাঁ। হয়েছিল। তো এই ইনি হচ্ছেন এই অ্যালিয়েনেশন ইফেক্টের তুখর লেখালেখি, দুর্দান্ত লেখা। এর একটা টেক্সট আয়শা তুমলো, হ্যাঁ তোমরা পড়ে এসছো, হায়া বাদানা। সেখানে সূত্রধর বলছে ও দাদা চা খেয়েছে, ঠিক আছে, ও মানে নাটক চলতে চলতে বলছে দাদা চা খেয়েছে, আরে ঘুমিয়ে যাচ্ছে। আমাদের সেই লেভেলের ভারতীয় যদি নাট্যকারদের দেখা হয় না, গিরিশ কারনার একটা কিংবদন্তি, দুর্দান্ত লেখা। এই হায়া বদনা হচ্ছে সুপার একটা। যাই হোক, বুঝতে পেরেছো তো? তো এখানে এই অ্যালিয়েনেশন ইফেক্টটা কিভাবে তৈরি করা হয়, টেকনিক্স ডিসপ্লেড ডিপ্লয়েড যেগুলো ইউজ করা হয় টু ডিসরাপ্ট দ্য ইম্পালস, ওই প্রবাহটা ফ্লোটাকে বন্ধ করার জন্য। হতে পারে হঠাৎ করে মানে সিনেমা চলছে, হঠাৎ করে গান গাইতে শুরু করেছে, বাদাম বাদাম কাঁচা কাঁচা বাদাম, মানে হঠাৎ করে নাটকে চলছে অন্য কিছু, সে তাই গান গাইতে শুরু করেছে, কোনো ক্যাপশন লাগিয়ে দিয়েছে, কোনো মন্টেজ, আর্টিফিশিয়াল কোনো ন্যারেটিভ ইন্টারভেনশন, রোল রিভার্সাল, ঠিক আছে, মানে এইরকম সব টেকনিক ইউজ করে মাঝে বিঘ্ন ঘটিয়ে যে আপনারা বাবু নাটক দেখতে, এখন একটু ফান হচ্ছে, মজা হচ্ছে, আবার শুরু। So together, such techniques persistently draw attention to the arc, to the world as a dramatic illusion and contrast. সাধারণত এইটা কেন করা হয়? অডিয়েন্সরা না মোহতে পুরো ভেসে যায়। যখন বাড়িতে দেখবে কিছু দিদি, কিছু কাকিমা, জেঠিমা, সেখানে মানে সিনেমাকে মরে গেছে টিভির মধ্যে সিরিয়ালে, এ তার হাওয়া করে পাচ্ছে, ঠিক আছে। আবার কোনো এক সিনেমায় প্রসেনজিৎ মরে গেছে, সে মরে গেছে বলে দুদিন ধরে তার খাওয়া দাওয়া বন্ধ। আরেকটা জিনিস দেখেছি যে হয়তো কোনো একটা কল নাই, তার সে হয়তো তাকে যখন তোমার অ্যাক্টিং করতে বলেছে যে খাওয়ার ডিসপ্লে আছে, এটা এখানে বলতো মানে এতটাই তারা ইনভলভ হয়ে থাকে, এটাই বলা হচ্ছে। দ্য পারপাস অফ সাচ ডিস্টেন্সিং অর ইস্ট্রেঞ্জমেন্ট, মানে অর্থাৎ একটা নোন জিনিসকে আমি স্ট্রেঞ্জ করি। কেন করা হয়? টু রেজিস্ট প্যাসিভ এসকেপিজম, কারণ আমরা এসকেপ করে ওই জায়গায় চলে যাই, ওটাকে বন্ধ করার জন্য, and instead to compel reflection on the character, বরং বলা হয় ভালো করে বিবেচনা করে চরিত্রটা কিন্তু দারুণ কিন্তু
স্পিকারের কাছে আমরা ফিল করতে পারি অ্যাজ আমরা জানি, পার্টিসিপেন্ট। আমরা সো জানি। আমরা এটা যখন করা হয় তখন আমরা ফিল করি না আমরা হচ্ছে নাটকের পার্ট, হ্যাঁ। আমরা তখন ফিল করি আমরা হচ্ছে জাজ পার্টিসিপেন্ট। ওকে ওকে এটা না হলে আমার মনে হবে আমি তার করে তো এরকম ব্রডার হিস্টোরিক্যাল সোশ্যাল পলিটিক্যাল অ্যাম্বিগুইটি এই টার্মটি উইলিয়াম এমসন তার একটি টেক্সট ছিল যার নাম হচ্ছে 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি। এই টেক্সট থেকে আমরা বেশিভাবে এই টার্মটিকে যদিও লিটারেরি টার্ম ওয়াইজ এটা অনেক আগে থেকেই আছে, কিন্তু এই টার্মটি আরেকটা ওয়েটেজ পেয়ে গেছে কার জন্য? উইলিয়াম এমসনের জন্য। The term has had some weight and importance in critical evaluation. এমসনের থিওরি অনুযায়ী থিংস আমরা যে জিনিসটাকে দেখি ইউজ করি আর often not what we see. हम जो देखते हैं हम जो सोचता है वो सही नहीं है। যেটাকে আমরা দেখছি যেটাকে আমরা শুনছি ওটা যে ওটাই তা নয়। ঠিক আছে, তুমি দেখছো হ্যাঁ লোকটা খুব ভালোভাবে ব্যবহার করছে, কথা বলছে, মিষ্টি করে তোমাকে উত্তর দিচ্ছে, সেই লোকটা যে মিষ্টি না করলা বুঝতেই পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো সে বলছে যে তার থিওরিতে বলছে যে থিংস আর অফেন নট হোয়াট দে সিং। দেখে মনে হচ্ছে সোজা বাট নাও সোজা হতে পারে। দ্যাট ওয়ার্ডস ওই শব্দগুলি কনোট অ্যাট লিস্ট অ্যাজ মাচ দিয়ে ডিনোট, তারা যতটা পারে ততটা হতে পারে, ডিনোট করতে পারে। অ্যান্ড ভেরি অফেন মোর, এবং তার থেকেও বেশি আমরা হয়তো আশা করিনি প্রত্যাশা করিনি তার থেকেও আরো কিছু অর্থ। Emerson explained thus, we call it ambiguous when we recognize that there could be a puzzle to it what the author means. তো তাই লেখক যেটা বলে সেটা অনেক সময় কি হতে পারে? পাজলিং হতে পারে, বিভ্রান্তিকর হতে পারে। In that alternative views might be taken without sheer misreading. তো সেই ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে না করি তাহলে ভুল বোঝাবুঝি তো অবশ্যই হবে। Ambiguity in ordinary speech, সাধারণ ভাষায় যদি আমরা বলি, something very pronounced and as a rule witty or deceitful, হাস্যকর এবং মনে হয় ছলচাতুরি উত্তরাটা। He used the word in an extended sense and finds relevance in any verbal nuance, however slight, which gives room for alternative reaction to the same piece of language. তো এই অ্যাম্বিগুয়াসটাকে যে 7টি ভাগে ভাগ করা হয়েছে দেখে নেওয়া যায়। 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি কথা বলেছি। তো সেই 7 টাইপসটা কি কি দেখা যায়? প্রত্যেকটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা কিওয়ার্ড আছে, সেটাকে ধরতে হবে, দিলে বুঝতে পারবে। When a detail is effective, okay, in several ways simultaneously. একটা ডিটেল দেওয়া রয়েছে ইফেক্টিভ, খুবই খুবই কার্যকরী, বাট ক্ষণিকে ক্ষণিকে সেই ডিটেলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বলছে when two or more alternative meanings are resolved into one, দুটো বা তিনটে তার অল্টারনেট মিনিং হতে পারে, এবং সেটা কিন্তু একটা কথার মধ্যেই বলছে when two apparently unconnected meaning, মানে আপাত দৃষ্টিতে দুটো যেন একসাথে যাবেই না কিন্তু একই সাথে কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে দেখা যাচ্ছে। When alternative meanings combine to make clear a complicated state of mind in the author, এমন একটা ওয়ার্ড তোমার মনে এমন ভাবে জটিলতা সৃষ্টি করে তুমি বুঝতেই পারবে। A kind of confusion when a writer discovers his idea while actually writing. অর্থাৎ in other words, he has not apparently preconceived the idea, but upon it during the act of creation he finds
আর কি বলছে where something appears to be contain a contradiction and the reader has to find interpretation অর্থাৎ কিছু কিছু করতে করতে হঠাৎ করে কোনো মতবিরোধ পেয়ে আসবে এবং সেই ক্ষেত্রে রিডারদের কাছে কিছু এমন কিছু বেরিয়ে আসবে a complete contradiction which shows that author was unclear as to what he was saying লেখক যে যেটা বলছে তার নিজের সম্পর্কে পুরো সম্পূর্ণ তার মানে কমপ্লিটলি সে বিলিভেবল নয় যে সে ঠিক কিনা আচ্ছা নেক্সট বলি তো একটু এটা দেখতে হবে মানে এগুলো ডিটেলে একটু পড়তে হবে শুধু এই পয়েন্টটা দেখলে হবে না শুধু এভাবে মনে রাখার চেষ্টা করো যে 7টা টাইপ অ্যাম্বিগুইটি কিভাবে হতে পারে আর কি। তো এই ক্ষেত্রে বলছে জেরার্ড মেনলি হপকিন্সের কবিতা দ্য বার্গার্স ফার্স্ট কম্পেনিয়ন এই কবিতা যদি পড়া হয় তাহলে এই 7 টাইপের অ্যাম্বিগুইটি কিন্তু ওখানে রয়েছে ঠিক আছে 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি কোন কবিতায় রয়েছে দ্য বার্গার্স ফার্স্ট কমিউনিয়ন বাই জেরার্ড মেনলি হপকিন্স তো এটাকে কোনো সময় এটাকে ওয়ার্ল্ড ক্লাসিকে ফেলে দেবো দিলে হয়ে যাবে হপকিন্সের দ্য বার্গলার্স ফার্স্ট কমিউনিয়ন এটা ডিটেইলে বোঝা যাবে দেখি আর কত আছে আরে বাবা 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 কি রে ভাই তোমার তো হবে না মনে আছে এই তো বিশাল ব্যাপার তো আর দুটো টার্ম হয়ে যাক ছেড়ে দেবো হ্যাঁ মেসেজ করছে আমাকে কি বলবো কি বলছে তাকে বলবে আমাকে ফোন করতে আমি বুঝিয়ে বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ সে কি আমাকে বলবে কারণ এখানে তিনজন একটু অসুবিধা হবে তাকে বলবো বুঝিয়ে a device used in art তো অ্যানামরফোসিস হচ্ছে আমরা সাহিত্যে ব্যবহার করি এমন একটা আর্ট ফর্ম বিশেষ করে এটা ইউরোপে শুরু হয়েছিল কখন 16th এবং 17th century whereby an image is constructed in such a way একটা ইমেজ এমন ভাবে গঠন করা হয় that it can only be seen by viewing the painting from its specific angle অর্থাৎ একটা পেইন্টিং কে একটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে তাহলে তুমি বুঝতে পারবে Today, one most often sees it in sport corporate logos are painted onto the pitch at slightly distorted angle এবং এমন ভাবে একটা বিকৃত ভাবে করা হয় মানে সবাই কিন্তু চোখে পড়ে না ঠিকঠাক করে উপলব্ধি করতে পারে না যদি ওটাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দেখা ও আচ্ছা ওদেরই তো লোগো যেমন ওই থামস আপের লোগো ওই যে তার দুটো ডিজাইন করে দেওয়া থাকে আর্ধেকটা এরকম টাইপের আবার এখানটা এরকম টাইপের মাঝখানে এগুলো থাকে না তো এরকম টাইপের এরকম থাকে তো বলছে today one most often sees in sport incorporate logos are painted on the pitch at slightly distorted angle মানে পুরোপুরি বোঝা যায় না কিন্তু একটু ওই অ্যাঙ্গেলে যদি দেখা হয় ঠিকঠাক বুঝতে পারবে যেমন মনে হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু না ক্যামেরাম্যান ঠিকঠাক দেখায় কি বুঝতে পারবো আর এই গ্রাফটা দেখাচ্ছে as to improve their visibility on TV তো এটা কোত্থেকে এলো ফ্রেঞ্চ সাইকোলজিস্ট জ্যাক্স লাকা uses the example Holbein the ambassadors Holbein ambassadors which contains an image যেখানে একটা ছবি আছে of a skull একটা মাথার খুলি concealed in its foreground মাটিতে ঢোকানো আছে এটা কি বোঝাতে চাইছে desires inability to perceive what it wants আমাদের ইচ্ছা অনেক কিছু ইচ্ছা থাকে কিন্তু সেটা অক্ষম পারে না যেটা সেটা সে চায় না আমরা যেটা চাই এটা আদতে আমাদের হিউম্যান পারসিভে আমাদের সম্ভব করতে পারে the object of desire more particularly the object of drive cannot be perceived head on আমাদের মাথায় যেগুলো আসে আমাদের যেটা আদতে ইচ্ছা দুটো কিন্তু প্রতিভাগ হয় না সো স্ল্যাভো জিজে মানে জিজেক
ওই গুটারি ডেলিউজের মতেও না আরো একজন অন্য একজন মানে ক্রিটিক থিওরিস্ট রাইটার দিয়েছে makes extensive use of this concept তিনি এই অ্যানামরফোসিস এই কনসেপ্টটিকে আরো বেশি ব্যবহার করেছে তার ideology in order to explain how it possible for ideological statement to appear non-ideological তার একটা কনসেপ্ট ঠিক আছে এবারে আসবো অ্যান্ড্রোসেন্ট্রিসিজম টার্মটা বুঝতে পারলে বুঝবে চার্লোটি পার্কিন্স গিলম্যান আমেরিকান একজন থিঙ্কার শার্লট পার্কিন্স গিলম্যান আমেরিকান তিনি এই টার্মটি ব্যবহার করেছিলেন কোথায় দ্য ম্যান মেড ওয়ার্ল্ড or our androcentric culture to characterize what she saw as Western thoughts orientation around a male point of view. So whatever we find it everywhere, it is a male oriented. নারীদের শাড়ি পরতে হবে কে বলেছে মেল oriented ঠিক আছে মানে আমাদের শুধু ইস্টার্ন কেন এখানে তিনি আমেরিকান কনটেক্সটে বলেছে যে আমেরিকার অধিকাংশ যে গোটা সমাজ ওয়েস্টার্ন ক্যাননে অধিকাংশ ভিউগুলি হচ্ছে মেন অর্কিড কেন বাবা রামায়ণে সীতাকে কেন অগ্নি পরীক্ষা দিতে হতো ঠিক আছে তো সবটাই হচ্ছে পুরুষতান্ত্রিক সামাজিকতার মানসিকতার ব্যাপার with the result that what was treated as common sense or universal was in fact a reflection of male identity তো আমরা যা চারদিকে দেখছি অধিকাংশটাই হচ্ছে মেল দ্বারা সবকিছু মেল দ্বারা একজন পুরুষই এটা করেছে তো মেল ডমিনেটেড হওয়াটা মানে ওটাই হচ্ছে অ্যান্ড্রোসেন্ট্রিসিজম ঠিক আছে so in this system of thought feminine perspective is treated as aberrant কারণটা দেখো মানে হচ্ছে deviation from the male centered norm কি বলেছে আবার মানে মানে এরকম একটা সমাজের মধ্যে নারী ভিত্তিক ভাবনা হওয়াটা অবান্তর অর্থাৎ যেন মনে হবে যে এটা মানে পুরুষতান্ত্রিকের একটা সমাজে একটা বেমানান ঘটনা সব থেকে ভালো ফেমিনিস্ট লিঙ্গুইস্ট ডেল স্পেন্ডার have shown how this male-centered outlook is ingrained in language, ভাষায়, particularly in the use of masculine pronoun as the universal term. যেমন দেখবেন পুরুষরা বিয়ে হয়ে যাওয়ার পরে তার কোনো আইডেন্টিক্যাল মার্ক নেই ওদের বিবাহে কিন্তু নারীদের আছে তো এরকম বহু কিছু আছে সমাজে অনেক রকম কিছু আছে যেগুলো হচ্ছে মেল সেক্স অধিকাংশটাই হচ্ছে মেল বোঝা গেল অনলাইন বুঝতে পারলেন অনলাইন বোঝা গেছে হ্যাঁ স্যার